ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আমাদের জীবনের গতি সবসময় চলতে থাকে, আর সেই গতির সঙ্গে আমাদের এগিয়ে যেতে হয়, কারণ এগিয়ে যাওয়ার নামই যে জীবন। কিন্তু অনেক সময় দেখা যায় সেই গতির মাঝখানে আমাদের থেমে পড়তে হচ্ছে। তার কারণ হয় জীবনের কোনো বড় সমস্যা, কোনো জটিল সমস্যায় জর্জরিত হয়ে আমরা সেই জীবনের গতি থেকে পিছিয়ে পড়ি। তাই তখন আমরা বুঝতে পারি না কি করব, অথবা সেই সমস্যা কাটিয়ে কিভাবে আমরা আবার জীবনের মূল স্রোতে ফিরে আসব সেটা আমরা বুঝে উঠতে পারি না। আর সেই সময় দরকার হয় এমন কোনো পথ প্রদর্শকের, যিনি আমাদের জীবনের সমস্যা কাটিয়ে আমাদের জীবনকে করে তুলতে পারেন একদম সমস্যা মুক্ত। আর সেরকমই একজন ব্যক্তিত্বকে আমরা পেয়ে যাই আমাদের এই সময়ের অনুষ্ঠানে, যার কাছ থেকে সবসময় আমরা পেয়ে যাই একটা সঠিক গাইডলাইন, এবং তার গাইডলাইন অনুসরণ করে চললে আপনার জীবনের পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারেন। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের ওপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন, এবং ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর একদমই স্যারের অনুষ্ঠান মানেই কিন্তু আপনাদের জীবনের পথে চলার একটা সঠিক পরামর্শ পাওয়া এবং একটা সঠিক গাইডলাইন পাওয়া, এবং জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো প্রতি পর্বে তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে। তাই গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেই আলোচনা আমাদের সম্পূর্ণ হতে পারেনি। তাই আজও আমরা অশ্বিনী নক্ষত্র থেকেই শুরু করছি। তাহলে স্যার কি বলবেন আজকে অশ্বিনী নক্ষত্র? হ্যাঁ, প্রথমেই আমি একটু আগের সপ্তাহের এটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমরা নক্ষত্র শুরু করেছিলাম। নক্ষত্র মানে এই জাতক যদি এই নক্ষত্র পায়, মানে চন্দ্র যদি এই নক্ষত্র পায় সেই জাতকে, তবে সেটাই তো তাই জাতকের নক্ষত্র বলা হয়। কাজে অশ্বিনী নক্ষত্র যদি কেউ পায়, তার স্বভাব, তার মানে ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য কীরকম হবে এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে খুব শান্ত স্বভাবের হয় এরা, হ্যাঁ, এবং নানা রকম কাজ করে, কারোর সবার অন্তরালে দৃষ্টির আড়ালে এরা নিজেদের ঠিক কাজগুলো সম্পাদন করে, এবং নানা রকম এদের কিছু কিছু ভালো দিক আছে যেগুলো আমরা আলোচনা করেছিলাম। আরও বলেছিলাম যে এদের যারা ভালোবাসবে তাদের এরা খুবই বিশ্বস্ত হবে, এবং বিপদের দিনে এরা প্রকৃত বন্ধু, এবং জাতক নিজের চেষ্টায় প্রতিভার ভেতর দিয়ে নিজেকে দাঁড় করাবে, ভালো উন্নতি করবে, এসবগুলো আমরা বলেছিলাম। এবং 24, 26, 34 বা 52, 63, 69 এইসব বয়সগুলো জাতকের জীবনের একটা গুরুত্বপূর্ণ বছর, এবং এইগুলোর ভাগ্য পরিবর্তনের ব্যাপার একটা লক্ষ্য করা যায় জেনারেলি। কাজে এইসব ব্যাপারগুলো অশ্বিনী নক্ষত্র থেকে সাধারণত দেখা যায়। কিন্তু আমরা অশ্বিনী নক্ষত্রের আর একটু ডেপথে ঢুকবো আজকে, যেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের কিছু ক্যারেক্টারিস্টিক্স অনেক আছে, তার মধ্যে আজকে আমরা কিছু নিয়ে আলোচনা করব। যেমন অশ্বিনী নক্ষত্র জেনারেলি ট্রাভেলের একটা মানে কি বলবো, ট্রাভেলের একটা মানে কারক গ্রহ বলতে পারেন। মানে এর সঙ্গে একটা ট্রাভেল একটা যুক্ত থাকে। আচ্ছা, হ্যাঁ, যেমন ধরুন 5th হাউস অ্যান্ড 7th হাউস, 5th লর্ড বা 7th লর্ড যদি
অশ্বিনী নক্ষত্র পায়, পঞ্চমপতি এবং সপ্তমপতি যদি অশ্বিনী নক্ষত্র পায়, সেই পতিগুলোর যদি হয় অশ্বিনী নক্ষত্র, তাহলে কি হবে? তাহলে দেখা যায় যে জাতক বা জাতিকা যখন ট্রাভেল করে, যখন ভ্রমণ করে। আচ্ছা, এই যে ট্রাভেল যেটা বললেন, এটা কি মানে শুধু ভ্রমণের সঙ্গে যুক্ত না, এমন কোন জাতক জাতিকা যে ভ্রমণ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, মানে দুটোই হতে পারে? আচ্ছা আচ্ছা, এবার তার সঙ্গে আরো কিছু কানেকশনটা দেখার আছে। আচ্ছা, কিন্তু জেনারেলি ভ্রমণের ব্যাপারের একটা কারক ব্যাপার অশ্বিনী নক্ষত্রকে ধরা যায়। এবং এটা যেটা বলছি আমি, পঞ্চমপতি এবং সপ্তমপতি যদি অশ্বিনী নক্ষত্র পায়, তাহলে কি হবে? জাতক বা জাতিকা ধরুন কোথাও ভ্রমণ করছে, ধরুন বোম্বে থেকে গোয়া যাচ্ছে, ওখান থেকে আমেরিকা যাচ্ছে, যেখান থেকে কোনো একটা ভ্রমণ করছে, সেই পথে তার লাভ অ্যাফেয়ার্স হবে। আচ্ছা আচ্ছা, যখন লাভ অ্যাফেয়ার্সটা কখন হবে? যখন সে ভ্রমণ করছে। আচ্ছা আচ্ছা, এইটা একটা অশ্বিনী নক্ষত্রের একটা মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য। অনেক বৈশিষ্ট্য আছে, আজকে আমরা কিছু ভ্রমণ করতে গিয়ে তার জীবন সঙ্গীর সঙ্গে হয়তো দেখা হচ্ছে। আমরা যে ভ্রমণের ব্যাপারের উপরই জিনিসগুলো দেখছি, যেমন ধরুন 8 আর 12 লর্ড, মানে অষ্টমপতি, অষ্টম ঘরের যে অধিপতি এবং দ্বাদশ ঘরের যে অধিপতি, তাদের যদি লর্ড বলা হয়, পতি মানে কি সে স্বামী, কাজে সেই ঘরের যে স্বামী বা অধিপতি, তারা যদি অশ্বিনী নক্ষত্র পায়, তখন কি হবে? তখন হবে কি না, ডিপ সেক্সুয়াল কাম লাভ অ্যাফেয়ার ডিউরিং ট্রাভেল টু অ্যানাদার কান্ট্রি। মানে কি হচ্ছে না, তাদের মধ্যে একটা শারীরিক সম্পর্ক তৈরি হবে যখন তারা ট্রাভেল করবে কোনো জায়গা থেকে কোনো জায়গায় বা কোনো দেশ থেকে কোনো দেশে। এটা কিন্তু দেখা গেছে। হ্যাঁ, আবার যদি মঙ্গল গ্রহটা যদি অশ্বিনী নক্ষত্র পায়, তাহলে কি হবে? মঙ্গল গ্রহ যখন অশ্বিনী নক্ষত্র পাবে, তখন দেখা যায় এরা ল্যান্ড বা প্রপার্টি এসবগুলো মানে কেনবার জন্য বা বিক্রি করার জন্য নানা রকম ট্রাভেল করবে। আচ্ছা আচ্ছা, তার মানে একটা ট্রাভেলের একটা কিন্তু ব্যাপার একটা দেখা। আপনি যেটা বললেন, শুধু কি ট্রাভেল করবে, কাজের সঙ্গে যুক্ত, নানা রকম ভাবেই সে যুক্ত হবে। যদি শান যদি অশ্বিনী নক্ষত্র পায়, তাহলে কি হবে? শান যদি অশ্বিনী নক্ষত্র, কারণ অনেকেরই যখন জব প্রোফাইল থাকে যে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কাজ করতে হয়, সেটা অনেকেরই থাকে, মাসের মধ্যে হয়তো 4-5 বার বাইরে যেতে হয়। এই যে যেটা আমি এক্ষুনি বলতে যাচ্ছিলাম, আপনি আটকে দিলেন, যেটা হচ্ছে শান যদি অশ্বিনী নক্ষত্র পায়, তাহলে কি হবে? তার বাবা ট্রাভেলিং করবে কাজের ব্যাপারে। আচ্ছা আচ্ছা, মানে যে কোনো ধরুন সে লাইক সেলসম্যান, সে এই যে বলছেন যে নানা জায়গায় ঘুরে ঘুরে সে বিক্রি করে তারপরে তো আলটিমেট তাকে তো ট্রাভেল করতে হচ্ছে। কাজে অশ্বিনী নক্ষত্র যদি পায়, দেখা গেছে তারা কিন্তু এরকম ভাবেই তারা মানে ট্রাভেলের সঙ্গে যুক্ত হয় এবং নানা রকম ভাবে তাদের জীবনে ট্রাভেলটা আসে। হ্যাঁ, এবং যদি মার্কিউরি বা বুধ যদি অশ্বিনী নক্ষত্র পায়, তাহলে কি হবে না, কমিউনিকেশনের জন্য নানা রকম কমিউনিকেশনের জন্য যে মুভমেন্টগুলো এইরকম জন্য সে ট্রাভেল করবে। এই অশ্বিনী নক্ষত্রের ট্রাভেলের ব্যাপার কিন্তু একটা থেকেই যাচ্ছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। আমরা একটা দেখবো চার্ট, সেটা হচ্ছে এই নক্ষত্রের একটা আমি চার্ট দেখতে পাচ্ছি, সেটা দেখুন, এটা একটা জাতিকার চার্ট। এবং এটা একটা যেটা বললাম আমি আপনাকে যে একটু আগে, 8 হাউস এবং 12 হাউস যদি এখানে যে পায়, তাহলে 7th এবং 8 হাউস যদি পায়, তাহলে কি হবে একটু আগেই বলেছিলাম আমি। তাই এখানে দেখুন, জাতিকা একজন মহিলা, সে যখন ট্রাভেল করছিল, তখন কি হয়েছিল, তাকে মানে খুব অত্যাচার করেছিল কিছু বদমাইশ গুন্ডা এরকম লোক, এবং তাকে সেক্সুয়াল হ্যারাস করে, এবং সে প্রচন্ডভাবে সেই সময় সে হয়েছিল, নির্যাতন তাকে করেছিল। তো এটা আমরা অ্যানালাইজ করবো যে কিভাবে এটা ঘটনাটা ঘটেছে, এটার মানে অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনটা কীরকম সেটা দেখুন। এখানে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন। কর্কট লগ্নের শনি তাহলে কি না, শনি হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি, সপ্তমপতি এবং অষ্টমপতি। এবং শনি কোথায় বসে আছে না, মেষ রাশিতে বসে আছে। মেষ রাশি তো হচ্ছে অশ্বিনী নক্ষত্রের ঘর, অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা, এই 3টে নক্ষত্রের
জায়গা কোথায় না মেষ রাশিতে। তাহলে অশ্বিনী নক্ষত্র মেষ রাশিতে, শনিতে আর কেতু মেষ রাশি, শনি আর কেতু অশ্বিনী নক্ষত্র পেয়েছে। দেখুন ওপরে দেখা আছে 10 নম্বর ঘরে শনি আর কেতু বসে আছে। এরা কি নক্ষত্র পেয়েছে না অশ্বিনী নক্ষত্র পেয়েছে। তা শনি হচ্ছে সপ্তমপতি এবং অষ্টমপতি। এবং আমরা জানি না কিডন্যাপিং, ফোর্স সেক্স বা রেপ এগুলো কোত্থেকে দেখা হয়, এগুলো 8th হাউস থেকে দেখা হয়। তো 8th হাউস থেকে দেখা হয়। তাহলে এখানে শনি কিন্তু ডেবিলিয়েটেড মানে নিচস্থ, শনি মেষ ঘরেতে নিচস্থ মানে সে ক্ষমতাটা হারিয়েছে। হ্যাঁ, এবং সঙ্গে কে আছে, কেতু আছে। এবং মার্স মানে হচ্ছে মঙ্গল, সে কি করছে, শনিকে দেখছে, শনির ওপর দৃষ্টি দিয়েছে। হ্যাঁ, এবং আর একটা জিনিস দেখুন, সে তখন কিন্তু ট্রাভেল করছিল, সেই মহিলাটা তখন কিন্তু ট্রাভেল করছিল। এবং এই যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা কখন ঘটেছিল, রাত্রিবেলা ঘটেছিল এবং অন্ধকার একটা জায়গায় ঘটেছিল। এটা রিপ্রেজেন্ট করছে কি, শনি আর রাহু। তো শনি আর রাহু এইটা করছে, এবং যেখানে করছে সেটা ছিল একটা গ্যাস স্টেশন। সেখানেও দেখুন এই গ্যাস স্টেশন, এই স্যাটার্ন, অয়েল, রাহু এলিমেন্টস, এগুলো কিন্তু কারকতাগুলো তাদের এগুলো আছে, মানে সিগনিফিকেটার, অয়েলের সিগনিফিকেটার কি মানে কারককে শনি, এবং রাহু হচ্ছে গ্যাসের কারক। কাজে এইটা যখন হয়েছিল তখন না মর্নিং না রাত্রি, মানে একদম মানে শেষ রাত্রি যাকে বলে, সেই সময় কারা এখানে, এই সময় রাহু আর শনি দুজনেই স্ট্রং থাকছিল, দুজনেই স্ট্রং ছিল। তার 4টে ম্যালিফিক ছিল, স্যাটার্ন, কেতু, রাহু আর মার্সও সেখানে সপ্তম ঘরে ছিল। এবং দেখুন চন্দ্র ওখানে দেখুন গুলিক আর মান্ডি অষ্টম ঘরে অবস্থান করছে। কাজে এই এতগুলো কানেকশনের জন্য, এবং ঠিক ট্রাভেলিং করছে, অশ্বিনী নক্ষত্র যে ট্রাভেলিংটাকে আমরা বলছিলাম, ঠিক ট্রাভেলিং করছে। কাজে এই ট্রাভেলিংয়ের সময় এই ঘটনাটা ঘটে। কাজে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে অশ্বিনী নক্ষত্রে ট্রাভেলিং করছে, এবং সপ্তম অষ্টম যেটাই বলছিলাম যে ওই সময় যেটা জেনারেলি হয় যে সেক্সুয়াল একটা রিলেশন তৈরি হয়, এটার অন্যরকম এফেক্টের জন্য ফোর্স সেক্সের মধ্যে পড়ে গেছে, নির্যাতন হয়ে গেছে, তার উপর নানা রকম শারীরিক নির্যাতন করেছে এবং নানা রকম সে অ্যাসল্ট হয়েছে। এবং এই ঘটনাটার মধ্যে অশ্বিনী নক্ষত্রের প্রভাবও আছে, এটা আমরা ভালোভাবেই বুঝতে পারলাম। হ্যাঁ, এবার অশ্বিনী নক্ষত্রের আরো অনেক কিছু আছে যেগুলো এক্ষুনি আলোচনা আমরা করছি না, আস্তে আস্তে পর্ব করব। মানে সেটা দেখা গেল যেটা মানে এটা একটা খারাপ প্রভাব পড়লো, যেহেতু ওখানে রাহু, কেতু, শনি সবকিছুর একটা যোগ তৈরি হয়ে মানে যে জিনিসটা ভালোই হতো সেটা খারাপের দিকে গেল, মানে খারাপেতে মানে নেগেটিভ জিনিসটা সেখানে একদম, যেহেতু সেখানে প্রভাবটাও তো খারাপ গুলোই পড়লো, খারাপ প্রভাবগুলো পড়তে তার ফলটাও খারাপ হলো। কিন্তু যেহেতু খারাপ গ্রহগুলো সেই সংযোগটা ছিল, অশ্বিনী নক্ষত্রে সে ট্রাভেল করছিল কিন্তু সংযোগগুলো ছিল খারাপ গ্রহের, এই কারণে প্রভাবটা সেখানে খারাপ হয়ে গেল। কাজে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কখন কোন ঘটনাগুলো কিরম ভাবে ঘটে এবং কার প্রভাবে কিরম ভাবে হচ্ছে, সেগুলো আমরা এই অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপ্লেনেশনে বুঝতে পারা যাবে, বিচার করলে ভালোভাবে ডেপথে ঢুকলে বুঝতে পারা যায়। আমরা আস্তে আস্তে নক্ষত্র, ভরণী, তারপরে কৃত্তিকা এরভাবে পরপর যাব। এটা সত্যি নক্ষত্রগুলোর প্রভাবও মানুষের জীবনে কিন্তু অনেক প্রচুর বেশি মাত্রায় থাকে। আমরা শুধু গ্রহের কথাটা অনেকে ভাবি, কিন্তু নক্ষত্রের প্রভাবও কিন্তু প্রচুর মাত্রায় থাকে। হ্যাঁ, গ্রহ, নক্ষত্র, এবং দেখুন অশ্বিনী নক্ষত্র মানে কি, সেই কেতু, ভরণী মানে কি, শুক্র, মানে অধিপতিকে শুক্র। তার মানে নক্ষত্র সেগুলো এক একটা গ্রহের অধীনে, তো একদম কাজে সেগুলো দিয়ে তো কানেকশনটা হচ্ছে, তাদেরও তো প্রভাব পড়ছে। নক্ষত্রের প্রভাবটা বিশাল ব্যাপার। এটা তো জাস্ট একটা সাধারণ আমরা আলোচনা করছি এই নক্ষত্রগুলো, তার কিছু ক্যারেক্টার। আবার নক্ষত্রের পাদ, নক্ষত্রের 4টে পাদ আছে, নিশ্চয়ই জানেন আপনি। সেই 4টে পাদের কিরম কি হলে কি হয়, এগুলো আস্তে আস্তে আমরা আলোচনায় ঢুকবো। আমরা আস্তে আস্তে অশ্বিনী নিয়ে পড়ে থাকবো না, অশ্বিনী করতে করতেই ভরণী আসতে হবে, কারণ অশ্বিনী নিয়ে পড়ে থাকলে তো অশ্বিনী চলতে থাকবে। এটা তো বিশাল সাবজেক্ট। হ্যাঁ, আমরা পরবর্তী আলোচনায় যাব। তার আগে একটু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি, যারা কোনো গুরুতর সমস্যায় রয়েছেন, সেই সমস্যা থেকে কিভাবে বেরোবেন বুঝতে পারছেন না, তাহলে কিন্তু সচেতন, সতর্ক আপনাদেরকে নিজেদের কি হতে হবে। আপনারা নিজেদের জীবন সম্পর্কে যদি সিরিয়াস থাকেন, যে জীবনে কিছু করতে চাইছেন
বা অনেক দিন ধরে গুরুতর সমস্যায় ভুগছেন, অনেক চেষ্টা করেও কোনো লাভ হচ্ছে না, তারা কিন্তু সতর্ক এবং সচেতন হন। কারণ যতক্ষণ না আপনারা সতর্ক সচেতন হবেন নিজের জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আর তার জন্য অবশ্যই পরামর্শ নিতে হবে একজন ভালো জ্যোতিষ ব্যক্তিত্বের। কারণ যতক্ষণ না আপনি একজন ভালো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে আসছেন ততক্ষণ কিন্তু আপনার জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসার পথ আপনি খুঁজে পাবেন না। হয়তো ভুলের পর ভুল করে যাবেন, সেখানে সমস্যাটা আরও কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে। তাই স্যারের কাছে বহু মানুষ এসছেন এরকম জটিল কঠিন সমস্যা নিয়ে, বহু বছর ধরে সমস্যায় ভুগছেন, অনেক চেষ্টা করেও সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না, অনেক জায়গায় গিয়েও কোনো কাজ হয়নি। সেখানে স্যারের কাছে এসে কিন্তু তারা পুরোপুরিভাবে উপকৃত হয়েছেন এবং সেই সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাই যারা কঠিন সমস্যায় আছেন বা কি করবেন বুঝতে পারছেন না, নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো ডিসিশন নিতে পারছেন না, তারা অবশ্যই একবার স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। স্যারকে আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন আমি জানিয়ে রাখছি। স্যারকে পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, বালি এবং মায়াপুর। গড়িয়াহাটে বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন, এছাড়া বালি মায়াপুরে পেয়ে যাচ্ছেন। কলকাতার দর্শক বন্ধুরা অবশ্যই গড়িয়াহাট চেম্বারে যোগাযোগ করবেন। যারা আসতে চাইছেন আগে থেকে বুকিং করে আসবেন। আর যারা হাওড়ার দিকের দর্শক বন্ধুরা আছেন তারা বালি চেম্বারে যোগাযোগ করবেন এবং মায়াপুর, যারা নদিয়া রানাঘাটের দিকের দর্শক বন্ধুরা রয়েছেন তারা মায়াপুর চেম্বারে যোগাযোগ করবেন। গড়িয়াহাট, বালি, মায়াপুর এই তিনটি চেম্বারে স্যারকে পেয়ে যাচ্ছেন। টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে 7998040396, এই নাম্বারটিতে ফোন করে আগে থেকে বুকিং করে আসবেন। আর যারা কলকাতার বাইরে রয়েছেন, দূরের দর্শক বন্ধুরা রয়েছেন, যারা আসতে পারছেন না, তারা এই বুকিং নাম্বারে ফোন করে আপনাদের অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে। আপনারা যে কোনো সমস্যা নিয়ে অনলাইন কনসালটেশন করতে পারেন এবং বাড়িতে বসে অনলাইনে কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, কিন্তু তার আগে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে। কারণ যোগাযোগ করলেই কিন্তু সমস্যা সমাধানের পথ বা রাস্তা সেখান থেকে তৈরি হয়ে যাবে। হাতে হাত গুটিয়ে বসে থাকলে কিন্তু জীবনের সমস্যা কোনোদিনও সমাধান হবে না এবং সমস্যাটা আরও কঠিন হবে, জীবন থেকে অনেক কিছু হারিয়ে যাবে বা মূল্যবান সময়গুলো কিন্তু জীবন থেকে হারিয়ে যাবে। তাই নিজেদের জীবন সম্পর্কে সিরিয়াস অবশ্যই আপনাদের নিজেদেরকে হতে হবে। স্যার কিন্তু ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করে থাকেন তাদের মধ্যে অন্যতম একজন। তাই আপনারাও যারা নিজেদের জীবন সম্পর্কে সিরিয়াস কিছু করতে চাইছেন, জীবনের প্রতি এগিয়ে যেতে চাইছেন, তারা অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু যোগাযোগ করবেন। আর যাদের আপনাদের জন্মছক বা জন্ম সময় বা জন্ম তারিখ ঠিক মতো জানা নেই, তাদেরও কোনো সমস্যা নেই, আপনারা সামনাসামনি এসে দেখা করবেন, যেখানে হোরারির মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। সেখানে জন্ম সময় বা জন্ম তারিখ জানার প্রয়োজন পড়ে না এবং স্যার কিন্তু জন্মছক, বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং হোরারির মাধ্যমে বিচার করে শুভাশুভ ফল দিয়ে থাকেন এবং তিনি কিন্তু পরাশীয় পদ্ধতিতে ত্রিস্তর বিচার করে কিন্তু কাজ করে থাকেন। তাই যারা বহু বছর ধরে স্যার এই জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন, বহু বছরের অভিজ্ঞতা রয়েছেন, বিভিন্ন মানুষ স্যারের কাছে এসেছেন, বিভিন্ন সমস্যা থেকে তাদেরকে বের করতে সক্ষম হয়েছেন, তাই বহু বছরের স্যারের অভিজ্ঞতা রয়েছে। তাই সমস্যা থাকলে দেরি না করে সত্ত্বর যোগাযোগ করে নেবেন। চলে যাচ্ছে আবার আজকের আলোচনায়, যেটা বলছিলেন স্যার। হ্যাঁ, তো নক্ষত্র নিয়ে তো আমরা আলোচনা করছি এবং করতে থাকবো। আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, পর্বে সেগুলোকে আস্তে আস্তে আবার আলোচনা করব। তা এই অশ্বিনী নক্ষত্র আমরা আলোচনা করব, কিন্তু পরের সপ্তাহে ভাবছি ভরণী নক্ষত্র নিয়ে শুরু করবো, আবার নক্ষত্র আবার অশ্বিনী পরে করবো, এরকম ভাবেই করবো সব। কারণ একটা দিয়ে চালাতে থাকলে তাহলে সেটা নিয়েই চলতে থাকবে। তাহলে এখন আর আমি কোনো নক্ষত্রের দিকে যাচ্ছি না, এখন আমি একটু এডুকেশনের দিকে, আমরা তো এডুকেশন নিয়ে আলোচনা করেছিলাম, আমরা বিগত কয়েকটা পর্বে আলোচনা করেছিলাম। বুধ গ্রহটা তার কারক গ্রহ এবং তার কতখানি অবদান আছে, কোন জায়গায় বসলে বুধ কিরকম প্রভাব ফেলে এডুকেশনে, সেসব নিয়ে আমরা বিশদ আলোচনায় গেছি, আলোচনা করেছি। এগুলো আমরা আর করছি না একদম, কারণ এডুকেশন নিয়ে এটা কিন্তু মানে মা বাবাদের সবসময় মাথায় একটা চিন্তা থাকেই যে ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে পড়াশোনার উপরেই তো ক্যারিয়ারটা ডিপেন্ড করছে, পুরো ক্যারিয়ার ভবিষ্যৎ ডিপেন্ড করছে। তাহলে মা বাবারা কিন্তু একদম ছোট বয়স থেকেই ছেলে মেয়েদের এই পড়াশোনা নিয়ে চিন্তায় থাকেন। অনেকের মানে প্রবলেমটা যেটা থাকে, ছেলেমেয়েরা প্রচন্ড চঞ্চল হয়, পড়াশোনায় কিছুতেই বসাতে পারে না। অনেকের আবার দেখা যায় ভালো পড়াশোনা করার পরেও সেখানে পরীক্ষার হলে গিয়ে লিখতে পারছেন না, ভুলে যাচ্ছেন। এই নিয়ে কিন্তু মা বাবারা সবসময় চিন্তায় থাকেন। তাহলে সেই বিষয়ে কি গাইডলাইন দেবেন? সে বিষয়ে একটা গাইডলাইন দেবো, এটা তো কোনো একটা মানে কি বলবো এক কথার বা বলা যাবে না, কিন্তু এটুকু বলা যায় যে প্রত্যেকটা জাতক জাতিকারই ভাগ্যটা আলাদা আলাদা এবং তাদের ছকগুলো আলাদা আলাদা, তাদের সমস্যাগুলো আলাদা আলাদা। কোনটা কিরকম কি ব্যাপার সেটাকে ভালোভাবে আসো, এসে বিচার করো, করে দেখো কি হচ্ছে জিনিসটা, সেটাকে জানো, সেরকম ডিরেকশনে চলো। এটা হলো ছেলে মেয়ে ছোট বয়সেই কিন্তু মানে একটু চার্ট বিচার করাটা মনে হয় খুবই প্রয়োজন। ডেফিনেটলি তার যখন
ছোট আর জন্মলেই তো তার ছকটা এসে যাচ্ছে, একদম তো বিচার করতে অসুবিধাটা কোথায়? তাকে যদি আগে থেকেই জেনে যাই যে তার ডাক্তারি জায়গাটা ভালো আছে, এই যেমন আমি একটা ছকের মাধ্যমে আজকে তো এডুকেশনটাকে ছকের মাধ্যমেই দেখাবো, এটা একটা জাতিকার জন্মছক এবং সে এমটেক ইন ইলেকট্রনিক্স। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আগে থেকেই যদি জানতে পারে যে সে ইলেকট্রনিক্সের দিকে গেলে তার ভালো হবে, সে তাহলে বায়োলজির দিকে যাবে না বা অন্যদিকে যাবে না, সেদিকে গেলে তো তার ভালো রেজাল্ট হবেও না। তাকে জোর করে নিয়ে গেল বা তাকে চাপ দিল বা ওই করলো, যার যেটা দিক সে যদি আগে থেকে জানতে পারে এবং সেইটা যদি সে সেদিকে যায়, তার ফ্লারিশমেন্টটা ভালো হবে। বা কোনো যদি বাধা থাকে সেগুলোকে যদি কিছুভাবে প্রতিকার দিয়ে আটকানো যায়, সেটা চেষ্টা করতে হবে, সেটাকে চেষ্টা করতে হবে। কাজেই আমরা জানি না আজকে টাইম আছে কিনা একটা চার্টের মাধ্যমে বোঝাবো, অল্প সময় আছে। আচ্ছা আমরা দেখে নেব সেই চার্টটি যতটুকু বোঝা যায়। হ্যাঁ যাই আবার কন্টিনিউ করবো পরের দিন না হলে। এটা একটা দেখা যাচ্ছে যে একটা মানে জাতিকার মানে জন্মছক বা জন্মকুণ্ডলী। ইনি কি না একজন এমটেক, আমি বললাম ইলেকট্রনিক্সের এমটেক, ইনি বর্তমানে একটা আইটি অর্গানাইজেশনের ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং এই আইটি ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার আগে সে একটি ইউনিভার্সিটিতে লেকচারার ছিলেন এবং সেখানে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সের সে শিক্ষা দিত। তাহলে এই যে দিত, তার মানে তাকে সেই যোগ্যতাটা অর্জন করতে হয়েছে। তাহলে আমরা যদি তার অ্যানালিসিস করি তাহলে বুঝতে পারবো সে সেদিকে যাওয়ার যোগ্য ছিলেন কিনা। কাজে এখানে আমরা দেখুন এই চার্টে ফিফথ হাউসে মঙ্গল দৃষ্টি দিচ্ছে। ফিফথ হাউসটা আমরা এখানে লেখাটা এই চার্টে দেখতে পাচ্ছি না, 1 2 করে লেখাটা নেই, কিন্তু শনি যেখানে অবস্থান করছে তার আগের ঘরটা অর্থাৎ কুম্ভ রাশিটা হচ্ছে ফিফথ হাউস। কুম্ভ রাশিতে কিন্তু সমসপ্তম দৃষ্টি মঙ্গল দিচ্ছে। হ্যাঁ, এবং বৃহস্পতি দেখুন, বৃহস্পতি কর্কটে অবস্থান করছে এবং বৃহস্পতি কর্কটে হচ্ছে তুঙ্গস্থান বৃহস্পতির, এখানে খুব শক্তিশালী বৃহস্পতি। কাজে বৃহস্পতি তুঙ্গ, মঙ্গল পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতি কোথায় আছে? দশম স্থানে অবস্থান করছে, দশম ঘরে বা দশম হাউসে, 10th হাউসে। এটা একটা ভালো, 10th হাউসে মানে তুঙ্গ অবস্থা অবস্থান করছে, এটা খুবই ভালো। এবং বুধ অবস্থান করছে কোথায় না লগ্নে। বুধ কোথায় খুব ভালো, কোথায় জায়গায় অবস্থান করলে ভালো? আমরা এটা আগের এপিসোডে বা তার আগের এপিসোডে আমরা বলেছিলাম যে বায়ু রাশিতে বুধ খুব ভালো হয় বা এয়ারি রাশিতে বুধ খুব ভালো হয়। এখানেও দেখুন বুধ এয়ারি রাশি বা তুলা রাশিতে অবস্থান করছে এবং বুধ খুব ভালো। বুধ ভালো হওয়া মানে কি পড়াশোনায় ভালো হবেই, তার কারক গ্রহ হচ্ছে বুধ। এখানে বুধ খুব স্ট্রং, ডিরেকশনালিও স্ট্রং, দিকবল প্রাপ্ত হয়েছে বুধ। কাজী এবং 4th লর্ড শনি অবস্থান করছে কোথায়? 6th হাউসে এবং বৃহস্পতির ঘরে, এবং বৃহস্পতি দ্বারা দৃষ্ট। এই যে জিনিসগুলো আরো আমার মনে হচ্ছে আজকে টাইম আর পাবো না এটা অ্যানালিসিস করার মতো, কাজেই আমি এটা নিয়ে পরের দিন আবার কন্টিনিউ করব। কাজে এখানেই আজকে আমাকে এইটুকুর মধ্যেই শেষ করতে হচ্ছে। কাজে পরের আমরা আলোচনা এখান থেকে শুরু করব। একদমই, মানে পরে এই চারটাই আমরা বিশ্লেষণ করে নেব। এটাই মানে যেটা আমরা বুঝলাম যে বুধ স্ট্রং থাকলে সে একজন জীবনে ভালো সাকসেস পেতে পারে, মানে জাতক জাতিকার যদি বুধ স্ট্রং থাকে। এটাই মানে আপনারা যারা মা বাবারা রয়েছেন মানে চিন্তায় করছেন ছেলেমেয়েরা আদৌ সাকসেস পাবে তো, ছেলেমেয়েদের কেরিয়ারটা ভালো হবে তো, কিন্তু তার জন্য কিন্তু আগে সময় থাকতে থাকতেই ছোট বয়সে একবার চারটা বিশ্লেষণ করা খুবই প্রয়োজন। সেটা স্যার একটু আগেই বললেন, কারণ যখন এই যে মাধ্যমিকের পরে বিষয় নির্বাচনের একটা ব্যাপার আছে, তখন যদি আপনারা মানে যার যেটা নিয়ে পড়া উচিত সেটাতে না পড়ে অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করান, যেমন যার আর্টস পড়া উচিত তাকে যদি কমার্স পড়াচ্ছেন বা সায়েন্স পড়াচ্ছেন, সেখানে থেকে যে পুরো কেরিয়ারটা কিন্তু সেখানে নষ্ট হয়ে যায়। কারণ যার ভাগ্যে যেটা আছে সেটা নিয়েই পড়া উচিত। আর তার জন্য কিন্তু একটা চার্ট বিশ্লেষণ করলে, ভালো একজন জ্যোতিষ শাস্ত্রের সঙ্গে দেখা করলেই কিন্তু এই ব্যাপারটা আপনারা জানতে পারবেন যে আপনাদের ছেলে বা মেয়ের ভাগ্যে কি রয়েছে, কেরিয়ারে কোন দিকে এসে যাবে, কোন দিকে এগোতে পারবে। তার জন্য একটু ছোট বয়সেই ছেলে মেয়েদের চার্ট বিশ্লেষণ করবেন, ছেলে মেয়েদের চার্টে কি আছে সেটা জানবেন। তার জন্য অবশ্যই স্যারের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন, কারণ প্রথম থেকেই যদি সেই গাইডলাইনটা পায় একজন ছেলে মেয়ে, তাহলে কিন্তু সে কোন দিকে গেলে ভালো হবে সেটা আপনারা প্রথম থেকেই সেভাবে ডিরেকশন দিতে পারবেন, এবং তার ফলে কিন্তু আপনাদের ছেলে এবং মেয়ের সাকসেস পাবে জীবনে, তার কেরিয়ারটা কিন্তু ভালোভাবে গড়ে উঠবে। তার জন্য স্যারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। বিশেষ করে এই মাধ্যমিকের আগে বিষয় নির্বাচনের সময় বা অথবা টেকনিক্যাল ফিল্ডে পড়বেন না সাধারণ ফিল্ডে পড়বে, এই প্রশ্নগুলো
আপনাদের মনে থাকে তখন কিন্তু অবশ্যই একবার স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, চার্টটা বিশ্লেষণ করে নেবেন। সেখানে কিন্তু ছেলে মেয়েদের কেরিয়ারে সাকসেস অবশ্যই আসবে। সেখান থেকে বহু ছেলে মেয়েদের মা বাবারা স্যারের কাছে এসছেন এবং সেই চার্ট বিশ্লেষণ করার মাধ্যমে, যে একটু আগে একজনের চার্ট স্যার দেখালেন, উনি কিন্তু আজকে নিজের কেরিয়ারে এস্টাবলিশ। তাই চার্ট বিশ্লেষণটা কিন্তু কম বয়স থেকে করতে হবে। আপনার ছেলে মেয়ের ভাগ্যে কি আছে সেটা জানতে হবে, তারপরে কিন্তু সেই ছেলে বা মেয়ে ভবিষ্যতে কেরিয়ারে সাকসেস পাবে। আপনারা স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। গড়িহাট চেম্বারে, বালি এবং মায়াপুর, গড়িহাট, বালি, মায়াপুর এই 3টি চেম্বারে পেয়ে যাবেন। এই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন 7998040396। এবং যারা আসতে পারছেন না, দূরের দর্শক বন্ধুরা রয়েছেন, তারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, তার জন্য আগে থেকে ফোন করে এই নাম্বারে যোগাযোগ অবশ্যই করতে হবে। আর যারা জ্যোতিষ শিক্ষা নিতে চাইছেন তারাও এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। যারা নিজেদের কেরিয়ার গঠন করতে চাইছেন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে, তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে সব ডিটেলস ফোন করলেই জানতে পারবেন। সেখান থেকে এই নাম্বারে ফোন করে যোগাযোগ অবশ্যই আপনারা করবেন। আর অবশ্যই আপনারা জানেন যে স্যার কিন্তু হোরারি পদ্ধতিতে যাদের ডেট অফ বার্থ জানা নেই তাদেরও কিন্তু বিচার করে থাকেন। তাই যারা ডেট অফ বার্থ জানা নেই বলে চিন্তায় রয়েছেন তারা অবশ্যই একবার আপনারা গড়িহাট বা বালি বা মায়াপুর এই 3টি চেম্বারের মধ্যে যে কোনো একটি চেম্বারে যোগাযোগ করবেন, কারণ সেখানে সামনাসামনি দেখা করে সাক্ষাতের মাধ্যমে কিন্তু হোরারি পদ্ধতিতে আপনারা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে। সেখানে ডেট অফ বার্থের প্রয়োজন পড়ে না, কিন্তু সামনাসামনি এসে সাক্ষাৎ করতে হবে। তাই যার যা সমস্যা রয়েছে দেরি করবেন না, যত সত্তর পারবেন যোগাযোগ করে নেবেন। বুকিং নাম্বারে আমি শেষ করার আগে বুকিং নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি 7998040396। আজ আমাদের হাতে আর একদমই সময় নেই, এখানে শেষ করছি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধা কশ্ব শ্রীধনম।